মুখোপাধ্যায়, শুভেন্দু অধিকারী রয়েছেন এবং কিছুক্ষণের মধ্যেই এসে পৌঁছলেন, কিছুক্ষণ আগে এসে পৌঁছলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসের আমাদের সকল নেতৃবৃন্দ, আমাদের সকল এমপি, এমএলএ, কাউন্সিলর, কমিশনার, অনেক গ্রামসভা, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ থেকে আগত, ব্লক প্রেসিডেন্ট থেকে শুরু করে সবার নাম না বলতে পারলেও এখানে উপস্থিত আছেন শোভন, আমার সহকর্মী, কলকাতা কর্পোরেশনের মেয়র সৌগত দা, সুব্রত দা, পার্থ দা, বক্সি দা, মুকুল, সুদীপ দা সহ কল্যাণ, সকলে আছে, সুলতান। সবার নাম ব্যক্তিগতভাবে বলতে পারলে আমি খুশি হতাম, কিন্তু তৃণমূল কংগ্রেস একটা বড় পরিবার। শুভেন্দু, শঙ্কু, সৌরভ, বৈশাখ, তৃণমূল কংগ্রেস এত বড় একটা পরিবার। চন্দ্রিমা, সোনালী, সুব্রতদা, সকলেই, শামিমা, যে এত বড় পরিবারের নাম বলতে গেলে আমার কয়েক ঘন্টা সময় লাগবে। আর যেহেতু আপনারা সকাল থেকে এই অনুষ্ঠান করছেন এবং আমি জানি আমার আসার কথা ছিল আরো অনেক আগে, কিন্তু বিশ্বাস করুন কাজ করতে করতে প্রায় দৌড়তে দৌড়তে এসছি। কখন সকাল হয়, কখন দুপুর হয়, আর কখন বিকেল হয়, একমাত্র রাত্রি 2-3 ঘন্টা ঘুমোতে যাওয়ার সময় ছাড়া সত্যিই সময় পাই না। কেন পাই না জানেন? পাই না একটাই কারণে, সত্যিই যদি তৈরি একটা জিনিস পেতাম তাহলে হয়তো এতটা খাটতে হতো না। কিন্তু গত 34 বছরের ব্যর্থতা বামফ্রন্টের, সর্বনাশী রাজনীতি, সর্বনাশা অর্থনীতি, বাংলা তার অর্থনীতি থেকে শুরু করে সভ্যতা, সংস্কৃতি, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, ছাত্র যৌবন, সংখ্যালঘু, ওবিসি, তপশিলি, আদিবাসী থেকে শুরু করে সবাইকেই এমন ভাবে ব্যর্থতার জায়গায় নিয়ে গিয়েছে যে কাজটা খুব চ্যালেঞ্জের, খুব কঠিন। শুধু আমি একা নই, আমার সহকর্মীরাও প্রতিনিয়ত তাদের লড়তে হচ্ছে। যখন বিরোধী দলে ছিলাম তখন কিন্তু অনেক কাজ আমাদের করতে হয়েছে, কিন্তু যখন আবার সরকারে এসছি, টোটাল একটা বলতে পারেন আগের সরকারের সব পাপগুলো, সেই পাপগুলোকে কি করে সেই পাপাচার থেকে বেরোনো যায় তার রাস্তা খুঁজতে খুঁজতে সকাল থেকে রাত পর্যন্ত চলে গেছে। আমি আপনাদের আবার বলি, যে একটা সরকার বড় বড় কথা বলছে। আমি ছোট্ট একটা কথা বলি, যেটা নিয়ে আপনারা আন্দোলন করছেন। আমি তো তৃণমূল কংগ্রেস কর্মী করি বলে আমি নিজেকে গর্ববোধ করি। কেন জানেন? এই দলটা পিতৃমাতৃহীন নয়, আর এই দলটার একটাই গর্ব, এটা হচ্ছে গভর্নমেন্টের ডেমোক্রেসির যে সংজ্ঞা, গভর্নমেন্ট অব দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। তৃণমূল কংগ্রেস দলটা হচ্ছে অব দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। তাই তৃণমূল কংগ্রেস যে এই স্ট্যান্ড অনেক রাজনৈতিক দল নিতে পারে না, এই জন্য আমি গর্ববোধ করি। আজকে নয়, দীর্ঘদিন ধরে আমি দেখছি পশ্চিমবাংলার বুকে এবং দিল্লির বুকে কয়েকজন তৃণমূল কংগ্রেসকে ছোট করে দেখানোর জন্য, খাটো করে দেখানোর জন্য শুধু তাদের বিরুদ্ধে কুৎসা রটায়, মিথ্যে কথা বলে, অপপ্রচার করে। কিছু তা জানে না
তৃণমূল কংগ্রেস রাজনৈতিকভাবে সত্যি শক্তিশালী দল না হতো, তাহলে 35 বছরের পোড় খাওয়া একটা ঘুমন্ত কুম্ভকর্ণ, যারা মরার কুড়িয়ার বন্দুকের গুলি ছাড়া কিছু বোঝে না, তাদের সরিয়ে দিতে পারত না। কেউ কেউ তো সাথে এসেছে। হ্যাঁ, নন্দীগ্রাম হওয়ার পরে অনেকে এসছেন, তারা সমর্থন দিয়েছেন। সিঙ্গুরের সময় কেউ কেউ সমর্থন দিয়েছেন। কিন্তু বলুন তো বন্ধু, দীর্ঘ 34 বছর যে লড়াইটা আমরা করে গেছি, সেই লড়াইটার কথা একবারও কি মনে করবেন? সে লড়াইটা কি? 77 সালে কংগ্রেস গভর্নমেন্ট চলে গেল। আমরা তখন কংগ্রেস করতাম, জানতাম না কংগ্রেস সিপিএম এর এত মাখামাখি, এত বন্ধুত্ব। যেদিন জানলাম সেদিন আমরা নতুন দল তৈরি করলাম। কিন্তু তার আগে আপনারা জানেন, বড় বড় কথা বলছে এরা। কোথায় ছিল সব? কোথায় ছিল? দেয়ালয়ে ভেজাল তেল খেয়ে আন্দোলনে লোক পঙ্গু হয়ে গেছে। আন্দোলন করেছিল কারা? মারা গেছে বিমলা দে হাওড়ায় গুলি খেয়ে, মারা গেছে গুলি খেয়ে রঘুনন্দন তিওয়ারি বেহালায়, মারা গেছে কুচবিহারে বিমান রবিন হায়দার, বর্ধমানের মানস ব্যানার্জি, বাগনানের রাজা সেন থেকে শুরু করে শান্তিপুরে কৃষকদের ওপর গুলি, দার্জিলিং সাম্বিয়ামে আমাদের শ্রমিকদের পিছিয়ে পুরো গুঁড়ো করে দিয়েছে, আনন্দমার্গীদের পুড়িয়ে হত্যা করা হচ্ছে, শুরু করে দাগপুরে বাচ্চা ছোট্ট শিশু, তাকে টিনের মধ্যে আগুন দিয়ে দগ্ধ করে মারা, তেলিপাড়ার ভিখারি বাসন থেকে শুরু করে মানবাধিকার 1995 সালে এই জায়গাতে ধর্ণা দিয়েছিলাম আমরা। বক্সি, পার্থ, বাণী, মুকুল সেদিন আমার সাথে ছিল, তারা জানে সুদীপদা। 21 দিন ধর্ণা দিয়েছিলাম এই জায়গায়। এই জায়গাটা ঐতিহাসিক জায়গা, এটা তো আন্দোলনের স্তম্ভ হওয়া উচিত। 21 দিন ধর্ণা দেওয়ার পরে এই যে মানবাধিকার আজকে লঙ্ঘিত হলে, লকআপে কেউ মারা গেলে কম্পেনসেশন পায়, সে আন্দোলন কে করেছিল? আমরা করেছিলাম। আমার কাছে চিঠি আছে, এর জন্য সিআরপিসি অ্যাক্ট অ্যামেন্ডমেন্ট হয়েছিল। তারপরে অনেকদিন বেরিয়ে গেছে, কখনো কান্দুয়া, কখনো দাঁতপুর, কখনো ভিকিরি পাশন, কখনো তেলিপাড়া, কখনো গুপ্তিপাড়া, কখনো বাগনান, কখনো ব্যারাকপুর, কখনো কাঁচরাপাড়া, কখনো বর্ধমান, কখনো ভাটার, কখনো আউসগ্রাম, কখনো বাঁকুড়া, কখনো সালতোয়া, কখনো সোনামুখী, কখনো নার্স বর্ণালী। একটার পর একটা ঘটনা বন্ধু, একদিন নয়। এই যে দাঁড়িয়ে আছি, পা থেকে মাথা পর্যন্ত ক্ষত বিক্ষত, শুধু আমার নয়, আমার সাথে যারা কাজ করেন আমাদের ম্যাক্সিমাম বন্ধুদের। কি করে দাঁড়িয়ে আছি জানি না, দুপায়ে দাঁড়াবার তো কথা নয়। গুলির সাথে লড়াই করে, বন্দুকের সামনে দাঁড়িয়ে লড়াই করে, কাঁদানে গ্যাসের সামনে লড়াই করে, কোমর থেকে শুরু করে আমাদের কর্মীরা এমন কেউ নেই যার কোমরে চোট নেই। আমারও কোমরে চোট আছে, আমাকেও বেল্ট পরে কাজ করতে হয়। আমি এক্সারসাইজ করি, আমি বেল্ট পরি, করে আমায় কাজ করতে হয়। চোখ থেকে শুরু করে পা পর্যন্ত এমন কোন জায়গা নেই যেখানে আমাদের পেটানো হয়নি। আজও ভুলতে পারি না 21শে জুলাইয়ের কথা। 13 জন তো মারা গিয়েছিল, আর 100 জনের বুকে গুলি চলেছিল, মনে রাখবেন। আর সেদিন সৌগত রায় ছিলেন সামনে, অম্বিকা রায় ছিলেন সামনে, তাদের সামনে বলছি। আমি দাঁড়িয়ে আছি এখানে, আর কাঁদানে গাছের সেলটা চুলল আমার শাড়ির কাছে, দপদপ করে আগুন জ্বলে গেল। 1 সেকেন্ডের জন্য বেঁচে গেলাম, জানি না কে বাঁচালো। বন্দুক ধরেছে পুলিশ, আমি দাঁড়িয়ে আছি, জাস্ট এখানে দাঁড়িয়ে আছি। সৌগতরা জানে এইখানে পুলিশ বন্দুক বুকে দাঁড়িয়েছে। আমি বলেছি চালান বন্দুক, বলছে মেরে ফেল মেরে ফেল, এই তো সুযোগ। অনেক ঘটনার সাক্ষী বন্ধু, অনেক ঘটনার সাক্ষী। এবং একদিনে হয়নি। রাজারহাটে জমি যদি ওইভাবে সংখ্যালঘুদের ওইভাবে অত্যাচার করে না নিত, তাহলে আমরা জানতে পারতাম না। আমরা তো রাজারহাট, সিঙ্গুর, তখন আমরা আন্দোলন করতে শুরু করলাম, যখন দেখলাম
খাদ্যের অভাব হয়ে যাবে, গরিব মানুষগুলো মরে যাচ্ছে, প্রতিবাদ করার জায়গা নেই। আন্দোলন করলে কাগজে এক লাইন খবর বেরোতো না, তখন দু একটা কাগজে বেরোতো, চ্যানেলে দেখাতো না। সিঙ্গুরে আন্দোলন করছি, এখানে ক্যামেরা ফিট করে রেখে দিয়েছে, আমি বাথরুমে কেন যাচ্ছি সেই জলটাও যাতে নিয়ে টেস্ট করা যায়। বন্ধু, আমি ভুলবো না, সব দেখেছি। কে ছিল সেদিন? কে ছিল? প্রধানমন্ত্রী এসছেন কলকাতায়, আমি লোকসভায় তার কলিগ, কিন্তু সিপিএম এর ভয়ে তিনি একবার খোঁজ নিয়ে পর্যন্ত বলতে পারেনি মমতা অনশন করছে, অনশনে 21 দিন হলেও কি অবস্থায় আছে। সেই সময় দু একজন আমার পাশে এসেছিলেন, সেই সময় থেকে আমি পূর্ণেন্দুদা, প্রদীপদা, বেলাদের আমি পেয়েছিলাম, এবং আরো কিছু মানুষকে আমি কৃতজ্ঞতা জানাই, তারা এখনো আমাদের সাথে কাজ করে। কিন্তু কেউ যদি বলেন পরিবর্তন মানে শুধুমাত্র এই দুটো কেস, তা নয়। পরিবর্তন মানে দীর্ঘদিনের 34 বছরের লড়াই, 55,000 লোক খুন হয়ে গেছে বাংলায়, মাথায় রাখতে হবে। 55,000 মানুষ খুন হয়ে গেছে। বন্ধু, কারো সাহায্য পাইনি, দরজায় দরজায় ঘুরেছি, সিঙ্গুরে গেছি, আমার বুকের লাংস মেরে ফাটিয়ে দিয়েছে। যখন পুজোর সময় সব মানুষ পুজো করছেন, আমার বুক থেকে রক্তস্খলন হচ্ছে, আমার হার্টবিট চলে গেছে 40, 41, 42-এ। ডাক্তাররা আমার কাছে কাগজ তোলা আছে বেলভিমের, তাতে লিখে দিচ্ছে প্লিজ রেডি লাইফ সেভিংস অল। কাকুলি সেদিন আমার ওখানে বসেছিল, আজকে শ্বশুরমশাই মারা গেছে, সুদর্শনদা ছিল, তারা সাক্ষী। তারা কাঁদছে বসে, দিদি তুমি মরে যাবে। আমি বললাম কোনো অপারেশন আমি করবো না, আমার কোনো লাইফ সেভিংস দেবে না, আমি নিজে ওভারকাম করবো। ওভারকাম করেছিলাম নিজের মনের শক্তি জোরে। মনে রাখবেন কি অত্যাচার না করেছে। গেছি মিটিং করতে ইসলামপুরে, ইসলামপুর থেকে ফিরে আসছি, রাস্তায় রাস্তায় ধরে মেরেছে। লাস্ট ডানকুনিতে পেট্রোল পাম্প দিয়ে ফিরছি ভোর 4টে। সেদিনও কি করেছে, আমার বাড়ি পর্যন্ত মারতে মারতে নিয়ে এসছে। বন্ধু, আমি ভুলে যাব না। তা সত্ত্বেও মনে রাখবেন, তা সত্ত্বেও মনে রাখবেন, আন্দোলন এত চারটিখানি কথা নয় যে একদিনে সব হয়ে গেল, যে একদিনে হ্যালো হ্যালো মাইক কি হলো, একদিনে সব হয়ে গেল। দীর্ঘদিনের ইতিহাস। একদিন পৃথিবীতে গবেষণা হবে কি হয়েছিল। থানায় লোকে ডায়েরি করতে যেতে পারতো না, থানায় প্লিজ মাইকটা ঠিক করতে বলুন। থানায় লোকে ডায়েরি করতে যেতে পারতো না, কারণ থানায় লোকে ডায়েরি করতে যেতে পারতো না। পুলিশকে বলে দেওয়া হতো সিপিএম না বললে থানায় কোনো ডায়েরি হবে না। একটার পর একটা মেয়েরা অত্যাচারিত হয়ে গেছে। পরে শুনেছি তৃণমূল কংগ্রেস যারা করতো তাদের বাড়িতে বাড়িতে গিয়ে বলা হতো এই তৃণমূল কংগ্রেস করছিস, তোর মেয়ের কিন্তু আর বিয়ে হবে না। তার মানে মেয়ের উপর অত্যাচার করবে। তাই মেয়েকে বাঁচাতে গিয়ে বাবা ভয়ে মুখ বন্ধ করে বসে থাকতো, ডায়েরি করতো না। কত কেস, ভুড়ি ভুড়ি কেশপুর, গড়বেতা, ছোট আঙ্গারিয়া, চমকাইতলা, বৈকাল, গোপীনাথপুর, শিহর, শাসন। শরীর শিহরিয়ে যায়, শিহরিয়ে যায় শরীর। আর আজ বড় বড় কথা। আজকেও যখন আমরা ক্ষমতা এলাম, শান্তি পেলাম না, স্বস্তি পেলাম না। কাজ করতে করতে সকাল থেকে রাত পর্যন্ত কাজ করে যাচ্ছি। আর কয়েকটা টিভি চ্যানেল, সিপিএম আর কংগ্রেসের দল, কয়েকটা দল মিলে সকাল থেকে রাত অব্দি শুধু বদনাম করে বেড়াচ্ছে। এটা কখনো নিউজ হয়? কার বাড়ির সামনে একটা কুকুর চিৎকার করেছে সেটাও নাকি নিউজ করতে হবে? কি অবস্থা, বাপরে বাপ! ভগবানের সব ইমানদার নিয়ে বসে আছে ভগবানের।
কাগজ তো এখনো ছাড়িনি, কাগজ আপনাদের হাতে আছে, আমাদের হাতে নেই, তাই তো? আছে, আপনাদের আর্কাইভ আছে, আমাদেরও আছে। আপনারা রোজ গালাগালি দেবেন ডেলিবারেটলি, কেন? ল্যান্ড সিলিং তুলে দিতে হবে। আমি যদি পশ্চিমবাংলার সাধারণ মানুষকে জিজ্ঞেস করি, আমি যদি কলকাতায় ল্যান্ড সিলিং তুলে দিই, গ্রাম বাংলায় তুলে দিই, তাহলে যোদ্ধাদের হাতে জমি চলে যাবে না? তাহলে আমরা কি যোদ্ধাদের সরকার হব, না আমরা সাধারণ মানুষের সরকার হব? চিঠি দিয়ে বলা হচ্ছে আমাকে এখানে আরবান সিলিং এ পারমিশন দাও, আমি বিজনেস করব। কিন্তু আমার ববিকে আমি জিজ্ঞেস করেছিলাম, ববি আমায় বলল, দিদি এটা ওয়াক অফ প্রপার্টি, নানা রকম ভাবে এসব তছনছ হয়েছে। আমি বললাম, কিরে ববি, ওয়াক প্রপার্টিতে কাউকে পারমিশন দেওয়া যায়? বলল, না দিদি, তা তো যায় না। আমি বললাম, তাহলে ওয়াক অফ কমিশনকে বল একটা এনকোয়ারি করতে। এনকোয়ারিও চলছে। কিন্তু আপনারা আমায় বলুন তো, এই জন্য সকাল থেকে রাত মিথ্যে কথা বলতে হবে? শুনুন, সাংবাদিকতাও সব সাংবাদিক খারাপ না, যারা ভালো তাদের আমি স্যালুট জানাই, সবাই খারাপ না। কিন্তু কেউ যদি মনে করে আমার এটা বিজনেস, আমার একটা ব্যবসা আছে। আগে মানুষ মনে করত সংবাদপত্র বা চ্যানেল মানে সত্য, এখন মাথায় রাখবেন এটা একটা ব্যবসা। চিটফান্ডকে গালাগালি দেয় আর চিটফান্ডের অ্যাডভার্টাইজমেন্ট নিয়ে কাগজ চালায় আর চ্যানেল চালায়। কোন কাগজে কত চিটফান্ডের অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছে আর কোন চ্যানেলে কত, তাও আমরা একটা এনকোয়ারি করে বের করব। আই উইল রিকোয়েস্ট মাই ফাইন্যান্স মিনিস্টার। আমার কথা হচ্ছে, আমি ভুল করতেই পারি, আমি তো একটা মানুষ, রক্ত মাংস করা মানুষ। আমি ভুল করলে আপনারা 1000 বার বলুন, আমি পায়ে ধরবো এসে। ভুল হলে আমি বলে দিই এটা আমার ভুল হয়েছে, দ্যাট গাটস আই হ্যাভ। কিন্তু মনে রাখবেন, আপনাকে আমি 3000 কোটি টাকার বিজনেস করতে দিইনি বলে, মামাটি মানুষের স্বার্থে আমি ল্যান্ড সিলিং উইথড্র করিনি বলে আপনি বলবেন আমি যা বলবো বাংলায় তাই হবে। ইউ আর নোবডি। আমি মানুষের সরকার চালাই, কোন ব্যক্তিগত সরকারের সরকার চালাই না, এটা মাথায় রাখবেন। আমি তৃণমূল কংগ্রেসের সভানেত্রী হিসেবে একটা কথা বলে যাই, সবকিছুর একটা লিমিট আছে। লক্ষ্মণ রেখা ক্রস করলে কিন্তু প্রবলেম হয়ে যায়। আমি সে প্রবলেম করতে চাই না। ইউ প্লিজ ডোন্ট বিহেভ লাইক দিস। এমন ছবি চেপেছিলেন যে সংখ্যালঘু ভাই বোনেরা তো গিয়েছিল, সারা কলকাতায় প্রায় দাঙ্গা হয়ে যেত। আপনাদের রক্ষা করতে গিয়ে ববি মার খেয়েছিল, জাভেদ মার খেয়েছিল, সারা কলকাতায় প্রায় দাঙ্গা হচ্ছিল। আমি দিল্লি থেকে ছুটে এসেছিলাম। আপনাদের বিপদে আপদে আমরা শেল্টার দেবো, আর আপনারা নিজেদের ভাবেন কি কয়েক হাজার কোটি টাকা আছে? হরিদাস সব। আপনার টাকা আছে, আমার কি? আপনার টাকা আছে না আমার কি? আমাদের কি যায় আছে? আপনি 1000 কোটি টাকার মালিক হতে পারেন, আরো বেশি টাকা ইনকাম করুন, আমার কোনো যায় আছে না। কিন্তু বন্ধু, এটা ভাববেন না যে 1000 কোটি টাকার মালিক আছে বলে যা ইচ্ছে তাই করে যাবেন, হাতে একটা কাগজ আর একটা লাল চ্যানেল আছে বলে। আমি তো সিপিএমকে আইডেন্টিফাই করতে পারি, 24 ঘন্টা, আকাশ বাংলা, গণশক্তি। আপনারটা কি? আপনাদেরটা কি? আমাকে একদিন খুব গুরুত্বপূর্ণ ভারতবর্ষের একজন মানুষ, যিনি খুব গুরুত্বপূর্ণ, তিনি আমাদের কদিন আগে কি বললেন জানেন? মমতা, তুই একটা জাতীয় কর্তব্য পালন কর। আমি বললাম কি? বলে, জানিস এরা একদিন নেতাজিকে দেশ থেকে তাড়িয়েছিল। আমি বললাম, তাই? বললো, হ্যাঁ, ইতিহাস তাই বলে। আমি বললাম, তাহলে তো আমি নেতাজিকে সম্মান দেবই। এবং আমার চ্যালেঞ্জ, সেই জন্য জেনে রাখবেন, পঞ্চায়েত ইলেকশনের যা ইচ্ছে লিখবে, একটাও বিশ্বাস করবেন না, একটাও বিশ্বাস করবেন না মিথ্যে কথা। আর চ্যানেলে কি করছে জানেন? ওরা কি করে, চালাকি করে কিছু লোককে ব্যবসায় লাগায়। কিরম লাগায়? ধরুন, গণ্যমান্য কিছু মানুষ আছে, তাদের আমরা সম্মান করি, তাদের বলে তুমি মাসে 2টো লেখা লিখবে, তুমি বছরে এই কটা লেখা লিখবে। তাদের একটা মাসে একটা রাখা হয়, পার্ট টাইম, যেমন আমরা করি না, পার্ট টাইম হোল টাইম, তারা একটা টাকা পায়, পারিশ্রমিক পায়, যেটা আমরা মাইনে নিলে বলি মাসোহারা পায়। এরা হচ্ছে যে কাগজে ন্যাচারালি, দেখুন, যদি আপনার কাগজে কাজ করে তো ন্যাচারালি
আপনার হয়তো লিখতে হবে। ধরুন আমি একটা কাজ করি, তো আমার কাগজে কাজ করলে তাকে তো আমার পক্ষে কথা বলতেই হবে। আর কিছু লোক আবার আছে, কেউ পোছে না, এমনকি নিজেদের স্ত্রীরা পোছে কিনা আমার ডাউট আছে। সকাল সন্ধ্যেবেলায় যে বিকাল হয়, সে যে গুজে সুন্দর জামা কাপড় পরে, পাট ভাঙা জামা কাপড় পরে, মুখটা পরিষ্কার সাদা চকচকে করে, যাতে টিভিতে কালো না লাগে, একদম সেজে গুজে বসে যায়। আর এমন ভাবে কথা বলে যেন একদম দ্বিতীয় ভগবান চলে এসছেন, ভগবানের কনিষ্ঠ পুত্র, একেবারে ভগবানের কনিষ্ঠ পুত্র চলে এসছে। খুব জ্ঞান দেয়। তাই বলি, কেন বলছিলাম এই কথাগুলো জানেন? তৃণমূল কংগ্রেস এমনই একটা দল যে তৃণমূল কংগ্রেসকে বলতে হয় না কোনটা করতে হবে, কোনটা করা উচিত নয়। খুচরো বাজার নিয়ে তৃণমূল কংগ্রেসই প্রথম রাজনৈতিক দল যারা মন্ত্রিত্ব ছেড়ে বেরিয়ে এসছে ঘৃণা ভরে, ধিক্কার জানিয়ে। তার কারণ মন্ত্রিত্ব আমাদের কাছে বড় নয়, আমাদের কাছে মানুষ বড় কথা। আমরা তো ছাড়তে চাইনি অ্যালায়েন্স, আমাদের বাধ্য করা হয়েছে। আমরা সময় দিয়েছি বলে সেটা করবেন না। খুচরো বাজার বিক্রি করে দেওয়া, ডিজেলের দাম বাড়িয়ে দেওয়া, পেট্রোলের দাম বাড়িয়ে দেওয়া, এলপিজি গ্যাসের সিলিন্ডার সমস্ত ভর্তুকি উইথড্র করা, কি করেনি বলুন তো? 3 বার করে সারের দাম বাড়িয়েছে। আপনারা জেনে রাখুন, সারের দাম কেন্দ্রীয় সরকার বাড়িয়েছে। আমি বারবার চিঠি লিখেছি, শোনেনি। সার হচ্ছে কেন্দ্রের সাবজেক্ট, সার কন্ট্রোলড বাই সেন্ট্রাল গভর্নমেন্ট। 2010 সালে সিপিএম যখন ছিল তখন থেকে সারের দাম বাড়িয়েছে। এবং মনে রাখবেন, 3 বার। বাইরের যে বিদেশি সার আমাদের এখানে পাঠায় তার দাম খুব বেশি। আমরা তাই ঠিক করেছি আস্তে আস্তে আমাদের এখানে নিজেদের সার তৈরি করতে হবে। পয়সা করি নেই, কি করে করব বলুন? আপনাদের আমি একটা হিসেব দিই। একটা খুচরো বাজার নিয়ে আপনারা যে আন্দোলন করছেন আমরা একমত। আবার একটা বন্ধ বলছে, আবার কিছু রাজনৈতিক দল আছে কাজ নেই, সব করতে হবে, যে পাউডার মেখে মুখ সাদা করবে, বছরে 2টো করে বন্ধ করতে হয়। টিভিতে ছবি তুলবার জন্য রোজ দেখছে কোথায় যাওয়া যায়, গেলে ছবিটা উঠবে। যদি দেখে যে রান্না করলে ছবি উঠবে, তাহলে ওই রান্না করতেও যাবে। সকালে উঠে খবর দেখে কেউ কেউ, কে হাসপাতালে ভর্তি, কে পাগলাখানায় গেছে, কে থানায় গেছে, কার ঠোঁটটা কেটে গেছে, কার মুখটা একদিকে সাদা একদিকে কালো, ছবি তুলতে হবে। আবার ছবি তুলবেন মানে কি তাদেরও দোষ নেই। চ্যানেল থেকে বলে দিচ্ছেন, শুনুন আপনি এই জায়গাটায় চলে যান, আমার ক্যামেরাম্যানকে পাঠিয়ে দিচ্ছি। এসব অনেক অঙ্ক, অনেক কিছু। সেই কমরেডদের বলি, শুনুন কমরেড, বন্ধ তৃণমূল কংগ্রেস করবে না, বন্ধ করতে দেবেও না। তৃণমূল কংগ্রেস রাস্তা অবরোধ, বন্ধ, স্ট্রাইক এসব করতে দেবে না। বাংলায় অনেক সর্বনাশ হয়ে গেছে, আর আমরা করতে দেব না। আমরা আজকে কেন সমাবেশ করছি? আমরা প্রতিবাদ করছি আবার ডিজেলের দাম। আপনারা দেখেছেন যে রাজ্য সরকার আমার প্রতিবাদ চিঠি অমিত মিত্র দিচ্ছেন। 11 টাকা করে সরকার যে ট্রান্সপোর্ট চালায় গরিব মানুষের জন্য, সরকার ভর্তুকি দিয়ে গরিব মানুষদের জন্য চালায় রাজ্য সরকারগুলো, তার জন্য 11 টাকা বাড়িয়ে দিয়েছে গতকাল। আবার ডিজেলের দাম বাড়িয়ে দিয়েছে এবং গ্যাসের দাম বাড়িয়ে দিয়েছে। এবার কি বলছে আমাদের এমপিরা, যখন 6টা গ্যাস করলো আমরা বললাম 24টা দিতে হবে। এবার আমাদের এমপিরা 7 দিন ধরে ধর্ণা করলো, তখন ওরা বলল হাউসে দাঁড়িয়ে আমরা গ্যাস বাড়াবো মানে 3টে বাড়িয়েছে। এবার শুনুন কে পাবে, কটা লোক। আমি একটা কাগজ পড়ি আপনাদের কাছে, কেমন কি বলছি শুনুন। এমনকি এই যে 9টা গ্যাস আপনি সাবসিডি পাবেন, আপনাকে কি কি জমা দিতে হবে জানেন? যা বড় যে 1% 2% মানুষ দিতে পারে, সবাই পারে না। কেন মনে হচ্ছে বিদেশি ভাইস চ্যান্সেলর হতে যাচ্ছে কোন ইউনিভার্সিটি, তাকে বলছে তুমি যদি গ্যাস নাও মানে সাবসিডি দেবে গভর্নমেন্ট, কি কি জমা দিতে হবে? দে নিড PAN নাম্বার, পাসপোর্ট নাম্বার, ড্রাইভিং লাইসেন্স নাম্বার, রেশন কার্ড নাম্বার, আধার কার্ড নাম্বার, ভোটার আইডি নাম্বার, আইডি ইস্যুড বাই সেন্ট্রাল অ্যান্ড স্টেট গভর্নমেন্ট।
কে কে আমায় বলুন তো হাত তুলে, কার কার প্যান নাম্বার আছে, পাসপোর্ট আছে, লাইসেন্স? একটা লোক দেখান তো আমায় যার এগুলো সব আছে। এক একজনের থাকতে পারে, সবার কি থাকতে পারে নাকি? আরে আমার নয় প্যান নাম্বার আছে, কিন্তু আমার ড্রাইভিং লাইসেন্স নাম্বার নেই। ভাই আমার গাড়ি তো আমার সাথী চালায়, এটা মহা মুশকিল। মানে কিরকম ঘুরিয়ে নাক দেখাচ্ছে যে 9টা বলছি কার্যক্ষেত্রে তুমি একটাও পাবা না। কি করে পাবে? কে ঘুরে ঘুরে বেড়াবে? বুঝুন, আরেকবার শুনুন। তেমনি প্যান নাম্বার দিনের ত্রিবেদীর বউ গেছিল এলপিজি গ্যাসটা ওই সাবসিডির মধ্যে যেটা পড়ে সেটা নিয়ে কথা বলতে। সেখানে দিনের ত্রিবেদী একটা অফিসিয়াল চিঠি দিয়েছে, তার ইমেলটা আমায় পাঠিয়েছে গভর্নমেন্টকে। তাতে বলছে তেমনি প্যান নাম্বার, পাসপোর্ট নাম্বার, ড্রাইভিং লাইসেন্স নাম্বার, রেশন কার্ড নাম্বার, আধার নাম্বার, ভোটার আইডি নাম্বার, শুধু ডেড বডিটা কবে যাবে সেইটা শুধু নেই, মৃত্যুদিনটা শুধু নেই। তা নাহলে মৃত্যুদিনটাও দিয়ে দিত। অ্যাকচুয়ালি এটাই মৃত্যু দেবে না, তাই এসব হচ্ছে সংকেত। বন্ধু আপনারা জানেন আমরা তাই যেভাবে কেন্দ্রীয় সরকার মানুষের উপর দাম বাড়াচ্ছে এবং মানুষকে চিট করছে, আমি আমার সকল ভাই বোনদের বলবো প্রতিদিন সন্ধ্যাবেলায় মিছিল মিটিং করবেন। 23শে জানুয়ারিটা নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন পালন করে জাতীয় দিবস পালন করবেন। 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস পালন করবেন। গান্ধীজির মৃত্যুদিন 30 তারিখটা সংহতি দিবস পালন করবেন। বাদ বাকি এমন কোন দিন যেন আমি না দেখি যেদিন আপনারা প্রচার করবেন না। দরকার হলে খবরের কাগজে লিখে পোস্টার মারুন, এলাকায় প্রচার করুন। কেন করবেন? মাঝে মাঝে আমি দেখি দু একটা কেন্দ্রীয় মন্ত্রী আছেন, আমি ইন্ডিভিজুয়াল নাম বলতে চাই না, বলবে এই তো আমরা টাকা দিলাম তাই ওরা করল গ্রাম যোজনার কাজ। এবার আপনাদের আমি এটা অঙ্ক দিই। এক তো আপনারা জানেন 2,03,000 কোটি টাকার দেনা ভুলে যান, আরো অনেক অনেক বেশি দেনা করে গেছে এবং দেনা দিতে দিতে সুদ লাফিয়ে লাফিয়ে বাড়ে, কারণ আপনি তো একবারে দিতে পারছেন না। আমার 21,000 কোটি টাকা সর্বরাজস্ব থাকলে 26,000 কোটি টাকা আমাকে দেনা দিতে হচ্ছে। পাবোটা কোথায়? খাবো কি? আমার 1 কেজি চাল ঘরে আছে আর তুমি কেটে নিচ্ছ 2 কেজি চাল, তা দেবোটা কোথেকে? তুমি তোমার মুন্ডু ফর সবটাই কেটে নিচ্ছ। যখন সিপিএম কে দিয়েছিলে মনে ছিল না? সিপিএম কে যখন ধার দিতে মনে ছিল না? সিপিএম যখন ধার করেছিল পারমিশন দিয়েছিল মনে ছিল না? সিপিএম কে তখন তুমি ধারও দিতে। আর আজ যদি আমি বলি আমার ঘরে খাবার নেই, আমায় ধার করতে সুযোগ দাও, ধার করাও বন্ধ, অর্থাৎ আমরা ধারও করতে পারবো না, তাহলে বলুন আমি তো 10 লক্ষ ছেলে মেয়ের সরকারি চাকরি দিতে চাই, মাইনেটা কোথা থেকে আসবে? নন প্ল্যানিং এক্সপেন্ডিচার। এটা 1.5 বছরের মধ্যে আমরা 2 লক্ষ সরকারি চাকরির প্রসেস করেছি এবং প্রাইভেট ও স্মল স্কেল মিলিয়ে আরো 6-7 লাখ করেছি। কিন্তু আমার এখানে 1 কোটি বেকার, আরো অনেক বেশি করতে হবে। করবোটা কোথার থেকে জিজ্ঞেস করুন। আর মাঝে মাঝেই বলছে এই তো গ্রামোন্নয়নে প্রধানমন্ত্রী রোজগার যোজনা, সব যোজনা দেখুন কেন্দ্রীয় সরকার রোজগার যোজনা। টাকাটা আসছে কোথেকে? এবার অঙ্কটা বলি, ভালো করে লিখুন। মনে রাখবেন আমাদের রাজ্য থেকে কেন্দ্রীয় সরকার কি কি কেটে নিয়ে যায়? ইনকাম ট্যাক্স কালেকশন করে, কাস্টমস ট্যাক্স কালেকশন করেন, আমাদের এখান থেকে কাস্টমস ডিউটি কালেকশন করেন, এক্সাইজ ডিউটি কালেকশন করেন, সার্ভিস ডিউটি কালেকশন করেন, সার্ভিস ট্যাক্স। আর কি করে? তাহলে কেন্দ্রীয় সরকার আমাদের রাজ্য থেকে এইসব কালেকশন করার জন্য আমার রাজ্য থেকে প্রায় 40,000 কোটি টাকা নিয়ে যায়। মোট অঙ্কটা 39,684 কোটি টাকা, অর্থাৎ আমার এখান থেকে 40,000 কোটি টাকার মতো নিয়ে যায়। আর আমায় ফেরত দেয় কত? আমায় ফেরত দেয় 18,000 কোটি টাকা, 18,557-81 কোটি টাকা ফেরত দেয়। তার মানেটা কি? 40 তুমি আমার নিলে, তুমি আমার 18 দিলে, সেই 18 সুদে চলে গেল,
তাহলে 40 থেকে 18 বাদ দিলে কত থাকলো? 22 থাকলো। সেই 22,000 তুমি যেমন আমার থেকে নিচ্ছ, আর ওই থেকেই তুমি 500 কোটি টাকা গ্রামীণে দিচ্ছ, ওই টাকা থেকেই সাবসিডি দিতে, ওই টাকাটা এই জন্যই তুমি তুলে নিয়ে যাও জনগণকে দেওয়ার জন্য। আর এখন তুমি সারের সাবসিডি ডিকন্ট্রোল করে দিয়েছো, এলপিজি ডিকন্ট্রোল করে দিয়েছো, ডিজেলের ডিকন্ট্রোল করে দিয়েছো। তাহলে আমার এখান থেকে তুমি 40,000 কোটি টাকা কেন নেবে? ওই টাকা আমার চাই, তোমার আমি ভিক্ষা চাই না, আমি তোমার ভিক্ষা চাই না। আর তুমি আমার সুদ কাটতে পারবে না। সিপিএম দোষ করেছে, বাল্মীকি পাপ করলেও করেছিল, বাল্মীকিকে রাম নাম বলতে হয়েছিল। ওরা সিপিএম পাপ করেছিল, আমি কেন পাপ বলন করবো? কমরেড, আমি কেন্দ্রীয় সরকারের কমরেডদের জিজ্ঞেস করছি, তখন তুমি এসব করেছো। আর আমার বেলায় আজ জেনে রাখুন, আমাদের গর্ব করে বলা উচিত কর্মীদের, এত এই অবস্থা থাকা সত্ত্বেও আমরা যা কথা দিয়েছিলাম ম্যানিফেস্টোটা মিলিয়ে নেবেন, যা বলেছিলাম একটা দল যখন ক্ষমতা আসে, আমার সরকার আসলে আমি এটা করব। আমাদের সরকার জেনে রাখবেন 99% কাজ আমরা করে দিয়েছি। সিপিএম জেনে রেখো, সিপিএম আর কংগ্রেস ভেবেছিল টাকা নেই, পয়সা নেই, সিপিএম এর কমরেডরা বসিয়ে দিয়েছে, ফাইল নেই, চুরি ডাকাতি ভর্তি, সুতরাং এরা আসবে আর 6 মাসে ছেড়ে দিয়ে পালিয়ে যাবে, এটাও ভেবেছিল। এখন যখন তো আরে একই হয়েছে রে, এই তো মানুষের ঢেলে কাজ করছে, টাকা নেই, পয়সা নেই। তাও জল ভরো জল ধরো বলেছিলাম, 5 বছরে করবো 50,000, 1.5 বছরে করেছি 42,000। 100 দিনের কাজ যখন এলাম দেখলাম 11 দিন। এখন কতদিন হয়েছে সুব্রতদা? এখন প্রায় 36 দিন হয়ে গেছে। তাহলে বুঝুন, স্টাইপেন্ডে 2 নম্বরে, 1 নম্বরে যাবো অন্ধ্রপ্রদেশের ওই ক্যালকুলেশনটা আমরা করলে আমরা একে চলে যাবো, ওদের সাথে আমাদের ডিফারেন্স ছিল প্রায় 50-60। এবার আপনারা আমায় বলুন, আমাদের ছিল স্টাইপেন্ড মুসলিম সংখ্যালঘু ভাই বোনেরা, ট্রাইবেলরা 3 লক্ষ পেত, আমরা কত করেছি জানেন? 24 লক্ষ। সিপিএম কম্পেয়ার করো, এসো কম্পেয়ার করো, জেনে রাখবেন ন্যাশনাল এভারেজে জিডিপি গ্রোথ ফার্স্ট কোয়ার্টারে 12 সালে সেন্ট্রালের যখন হয়েছে 5.5, আমাদের হয়েছে 8.4, আর সেকেন্ড কোয়ার্টারে আমাদের হয়েছে, সেন্ট্রালের যখন 5.3, আমাদের হয়েছে 6.4। আর আমরা এই 1 বছর 1.5 বছরে 10,000 কোটি টাকা এক্সট্রা ইনকাম করেছি, কারোর ওপর প্রেশার না দিয়েও। দিস ইজ কল গুড গভর্নেন্স। জানা উচিত সিপিএম দল, আমরা ওবিসি রিজার্ভেশন বিল পাস করেছি হাউসে, তাতে প্রায় 12% সংখ্যালঘুরা রিজার্ভেশন পেয়ে যাবে, তার বেশি তো কম নয়। এই যে সিপিএম এর দালাল কাগজগুলো, একটা দুটো সবাই নয়, কদিন আগে বলল পুলিশের চাকরিতে 1% তো সংখ্যালঘুরা চাকরি পায়নি। আর যখন বললাম হোমগার্ডে চাকরি নিয়েছে 1,198 জন, 19.9%, 19.8%। লেখো, লিখবে না কেন? লিখবে, ও শুধু কালি দিয়ে কলঙ্কিত জিনিসটা লিখবে, ভালো জিনিসটা লিখবে না, লেখার ক্ষমতা নেই, পারে না করতে, পারে না, পারে না। কি বলছে শুনুন, বলছে আমরা যেটা ঠিক করব বাংলাকে সেটা মানতে বাধ্য করব। এত বড় সাহস! শুনুন, সিপিএম কে চমকাতে পারেন, কংগ্রেসকেও চমকাতে পারেন, বিজেপিকেও চমকাতে পারেন, দয়া করে আমাকে চমকানোর চেষ্টা করবেন না। তার কারণ আমাকে চমকালে আমি গর্জাই, আর আমাকে বর্ষালে আমি উতরাই, এটা মাথায় রেখে দেবেন। তাই আপনাদের এসব ক্যালকুলেশন 0 করে ছেড়ে দেবো। ইট ইজ মাই চ্যালেঞ্জ। আমি জানি যখন আমি সিঙ্গুরে ধর্ণা আন্দোলন করতাম, বলতো সবচেয়ে খারাপ ছবিটা তুলে আনবি, ও একা, ওর সাথে কেউ নেই। সব জানি। এখানে সিঙ্গুরে আমি অনশন করতাম, তখন বলতো কবে মারা যাবে রে, বুদ্ধদেব বাবুকে গিয়ে বলে আসতো নন্দনে বাড়ির থেকে খাবার এনে খাইয়ে, বলতো ছাড়ুন তো, মেরে ফেলুন, মরে যা। এসব খবর অনেক জানি। সুতরাং আমি
এটুকু জানি। আমি স্বামী বিবেকানন্দ পড়ছিলাম কয়েকদিন আগে, তিনি লিখেছেন ওরা চিরকালই এরকমই করে, ওদের লিখতে দাও যা ইচ্ছা লেখে লিখুক, তুমি তোমার কাজ করে যাও, তুমি তোমার কাজ করে যাও, বিনিময়ে কিছু চেয়েও না। আমি আমার কর্মীদের তাই বলবো, আমার কর্মী বন্ধুব আর সাধারণ মানুষকে বলবো, নিজেরা মানুষের মতো মানুষ তৈরি হন। আপনারাই পারবেন। 35 বছর লড়াই করে পরিবর্তন এনেছেন, আরো 10 বছর লড়াই করে বাংলাকে আমাদের ঘুরে দাঁড় করিয়ে বিশ্বের 1 নম্বর জায়গায় নিয়ে যেতে হবে। এটা আমাদের চ্যালেঞ্জ, এটা আমাদের চ্যালেঞ্জ। মাথায় রাখবেন, আমরা পারবো। কে বলেছে পারবো না? আমরাই পারবো, আমরাই লড়বো, আমরাই গড়বো, আমরাই করবো। আর আমি তো আগেও বলেছি, লড়তে পারলে লড়ো, করতে পারলে করো, করতে পারলে করো, আর না হলে কি আমি আর বলছি না, আপনারা নিজের মতো সাজিয়ে নেবেন। আর আবার বলি যে বন্ধু, করতে ঠিক করেননি কেন এতদিন? বলছে রং করছে রাস্তায়, আহা খুব হিংসে হচ্ছে, তুমি করোনি কেন? ত্রিফলা লাইট লাগিয়েছে, তো ত্রিফলা লাগাবে না তো ত্রিফলা লাগাবে? যেখানে যা প্রয়োজন তাই লাগিয়েছে। একটা উন্নয়ন করলে বলছে ওটা আমার পছন্দ নয়। তুমি কে বাবা? তুমি তোমার বাড়িতে যে মার্বেল প্যালেস করেছো সেটাকে আমি দেখতে গেছি? করতেই পারো, এটি জিও চেয়ে গেছি। ভালোটাও পছন্দ নয়। এই 1.5 বছরের মধ্যে গভর্নমেন্ট যে কাজ করেছে, গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে, একমাত্র রাস্তা আমরা স্টেট হাইওয়ে অথরিটি কর্পোরেশন করেছি, তার আন্ডারে করব, এবং কিছু কিছু করছি, টাকা জোগাড় করতে পারলে করব। আপনারা জানেন এর মধ্যে আমরা ক্ষুদ্র শিল্পে 1 নম্বর হয়ে গেছি, আমরা কৃষিতে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি, আমরা ট্যুরিজমে দার্জিলিং আসছে, জঙ্গলমহল আসছে। খুব রাগ হচ্ছে বাবুদের, খুব রাগ হচ্ছে। সিপিএম এর ব্যান্ড বাজিয়েছে কেন জানেন? যে কোনো ইন্ডাস্ট্রিয়ালিস্ট আসলে আগে তাদের বাড়ি ঘুরে আসতে হতো, সাদা বাড়ি নাকি ঘুরে আসতে হতো লাল বাড়িকে, কিন্তু সেটা তো এখন হচ্ছে না, ডাইরেক্ট হচ্ছে। রাগ তো হবেই বন্ধু, রাগ করে রাখতে দিন, আর আমরা আমাদের কাজ করব। তাই আমি আবার বলি, সিপিএম এরও অনেক ক্ষমতা, এর মধ্যেই নাচতে শুরু করে দিয়েছে, মানে রাজনৈতিক ভাবে নৃত্য করতে শুরু করেছে, এর মধ্যেই বলতে শুরু করেছে আইন শৃঙ্খলা কোথায় গেল। শোভা পায়? শোভা পায়? 34 বছর, ভাবছি 34 বছর ক্ষমতায় ছিলাম, মাত্র 1টা বছর নেই, আহারে মুখগুলো কিরম কালচে পড়ে গেছে, আমচির মতো শুকিয়ে গেছে। এখনই ভাবছি এক্ষুনি চাই, তাড়াহুড়ো করতে শুরু করে দিয়েছে, বলছে এই তো আমরা আসছি। কোথা থেকে আসছি বাবা? কোথা থেকে আসছি শুনি? প্ল্যান করছে, সাজাচ্ছে, সব ভাইরা নাকি খারাপ, আর সব বোনরা কেউ নাকি রাস্তায় হাঁটতে পারছে না, মাতৃজাতির অপমান করছে বসে বসে, আর সব ভাই খারাপ। আমি তোমার ভাইদের দায়িত্ব দিচ্ছি বোনদের সম্মান রক্ষা করার জন্য। আমার ভাইরা বোনদের সম্মান রক্ষা করবে, বোনরা ভাইদের ভালোবাসবে। চালন কিনা আবার ছুটিয়ে দোষ ধরে। হ্যাঁ, অন্য লোক করলে অন্যায়, তুমি করলে কি নেই? জাদুদণ্ড তো সবার কাছেই আছে একটা করে। বন্ধু, আমরা দলতন্ত্র করি না বলেই গণতন্ত্রটা মেনে চলছি, আর গণতন্ত্র চলছে বলেই তো এত গালাগালি দিতে সাহস পাচ্ছেন। সিপিএম এর আমলে পারতেন, ঘরে ঢুকে বসে থাকতেন আর নন্দনে খাড়ে খাওয়াতেন, সব খবর দেন। সুতরাং বেশি বলা ভালো নয়, লিমিট থাকা উচিত। আর সিপিএম পার্টি এমন ভাবছে আবার কংগ্রেসের সাথে ভাগ করে নিয়েছে, আর তো বিজেপি তো আছে। আগেও সিপিএম দলের কাছে বিজেপি টাকা নিত, এরকম কিছু চিঠিপত্র আমাদের কাছে আছে, আমি পঞ্চায়েত ইলেকশনে আগে আপনাদের দিয়ে দেবো। টাকা বুঝে গেলাম ওইখানে তৃণমূল কংগ্রেসকে হারাবার জন্য। আমি কিছু কিছু পেয়েছি, আপনারাও জোগাড় করুন বিভিন্ন জায়গা থেকে। সুতরাং সিপিএমের এটা কারবার, যখন যেমন তখন তেমন, কখনো কংগ্রেস, কখনো বিজেপি, কখনো হাসি খুশি, যা ইচ্ছে। এখনই গান গাইতে শুরু করেছে, সকাল থেকে উঠে রোজ ছবি দেখাতে হবে টিভিতে, রোজ একটা করে পতাকা নিচ্ছে, 2টো লোক দেখাচ্ছে না, কিন্তু কয়েকটা নেতাকে দেখাচ্ছে, মানে একই ছবি বারবার দেখাচ্ছে। আর ওই গাইছে আবার, আমার স্বাদ না মিটিল, আশা না ফুরিল, সকলই ফুরায় যায় মা, ক্ষমতা ফিরিয়ে দাও মা। রোজ সকাল থেকে উঠে চিৎকার করছে, আর রোজ কাঁপতে শুরু করেছে। ভুলে গেছে 34 বছরের রাজত্ব, যে মাটি খুললেই মরার খুলি, আর জামা খুললেই বন্দুকের গুলি।
কি করেছো বাবা ভুলে গেছো? কি করেছো ভুলে গেছো? আর আজকে এত বড় বড় কথা, এত তাড়াতাড়ি এত লোভ কেন? আপনারা তো বুঝবেন ভদ্রতা করেছি, তা নাহলে তো আপনারা কেউ বাইরে থাকতেন না, সবাই জেলে থাকতেন, কাউকে জেলে পুরিনি। দুটো কেস হয়েছে, সেটাও কোর্টে অর্ডারে করিনি। করলে টপ টু বটম, মানে T2B, টপ টু বটম। অডিট নেই, হিসেব নেই, বইয়ের নামে টাকা, ভাইয়ের নামে টেন্ডার, অনেক আছে। আর আমার ভাই যদি অন্যায় করে আপনি ছাড়বেন কেন? গভর্নমেন্ট তো গভর্নমেন্টের মতো চলবে। কে ভাই কে বোন? আমি একটা গভর্নমেন্ট চালাই, আমি গভর্নমেন্টের মতো চলবো। আমি যেখানে অন্যায় দেবো আমি ব্যবস্থা নেবো। আমি সেই জন্য বলি আমার কোনো পরিবার নেই। যেদিন থেকে আমি এই জায়গাটা এসেছি আমি মানুষের পরিবার, মানুষই আমার ভাই, মানুষই আমার বোন, আমার আলাদা করে কেউ নেই। একজন দুজন আছে দেখে যায় দিস মাছ। আমি খুব রাফ অ্যান্ড টাফ লোক এবং খুব স্ট্রং লোক, আমার ভয় ডর একটু কম। আর সিপিএম এর জানা উচিত আমি মুখ্যমন্ত্রী হয়েছি বলে গভর্নমেন্ট থেকে 1 পয়সা মাইনেও নিই না, আর নিজের পয়সায় চাটাও কিনে খাই, গাড়িও নিজের, সবই নিজে করি। আমার অত প্রয়োজন পড়ে না, আমি বই টই লিখি দু একটু, আপনারা কেনেন টেনেন, তাতে আমার চলে যায়, কাজে আমার কোন রকম চলে যায়। মাঝে মাঝে দু একটা পেন্টিং বিক্রি করি, চলে যায়, পার্টিকে সাহায্য করি। আর আমি আমার 1 কোটি টাকা চিফ মিনিস্টার রিলিফ ফান্ডে দিয়েছিলাম গরিব মানুষের জন্য, কারণ টাকা ছিল না বলে। কাজে আমাকে সব বলে লাভ নেই, যতদিন বাঁচবো বীরের মতো বাঁচবো, যতদিন বাঁচবো বীরের মতো বাঁচবো। ডিজেলের দাম বৃদ্ধির বিরুদ্ধে এলাকা এলাকা আন্দোলন গড়ে তুলুন, রাস্তা অবরোধ করে নয়। সারের দাম বৃদ্ধির বিরুদ্ধে এলাকা এলাকায় পোস্টারিং করুন, মানুষকে বাড়ি বাড়ি গিয়ে বোঝান। এলপিজি গ্যাস নিয়ে মানুষকে বোঝান। সারের দাম বেড়েছে, কৃষকদের পাশে থেকে বোঝান। এবার ধান প্রকিউরমেন্টের জন্য 12 টাকা 50 করা হয়েছে, দামটা বাড়ানো হয়েছে। কৃষকদের জন্য আমরা কিষাণ ক্রেডিট কার্ড, পাওয়ার টিলার দিচ্ছি, পাম্পের কানেকশন দিচ্ছি 8,000 টাকা করে। আমরা কিষাণ ক্রেডিট কার্ড করছি, ক্রপ ইন্স্যুরেন্স গভর্নমেন্ট প্রিমিয়াম দিয়ে করছে। অনেক কাজ করেছি আমরা, মনে রাখবেন। 34 বছরে সিপিএম করেছিল একটা বিশ্ববিদ্যালয়, আর 1.5 বছরে আমরা করেছি 4টে বিশ্ববিদ্যালয়। মাথায় রাখবেন, একটা পঞ্চানন বর্মন নামে কুচবিহারে, একটা মেয়েদের ইউনিভার্সিটি হচ্ছে ডায়মন্ড হারবারে, একটা নজরুল ইসলাম ইউনিভার্সিটি হচ্ছে জুন মাস থেকে ক্লাস শুরু হবে চুরুলিয়াতে, আর একটা টেকনো ইন্ডিয়া করেছে প্রাইভেট ইউনিভার্সিটি, সে বিলও আমরা পাস করেছি। আজকে এমএসকে এসএসকে 17,000 ইউনিটকে আমরা বোর্ডের আন্ডারে নিয়ে এলাম। এটা একটা বড় কাজ, মনে রাখবেন। আমি পঞ্চায়েতের কর্মীদের প্রমোশনের ব্যবস্থা করে দেবো, আস্তে আস্তে যখন সুযোগ পাবো সবই করে দেবো। সুতরাং আমরা যে কথা বলেছি প্রত্যেকটা কাজ আমরা করেছি। আমি আপনাদের প্রমাণ দিয়ে দেখাতে পারি কিভাবে আমরা কাজ করেছি, ও প্রত্যেকটা মিটিং আমি বলছি। রোজই একই কথা এক মিটিংয়ে আমি বলি না, একটু ঘুরিয়ে ফিরিয়ে বলি। আজকে এটা আমার দলের সভা, তাই এই দলের সভা, এবং তাই আমি মামাটি মানুষকে ধন্যবাদ জানিয়ে, মামাটি মানুষকে জিন্দাবাদ জানিয়ে আমি এটাই বলি, পঞ্চায়েতে গ্রাম সভা থেকে পঞ্চায়েত সমিতি, পঞ্চায়েত সমিতি থেকে জেলা পরিষদ সর্বাঙ্গে জয়ী হবে, মানুষকে সাথে নিয়ে, মানুষকে ভালোবেসে। এই কাজটা আমাদের করতে হবে। অন্যায় করবেন না, অন্যায়ের কাছে মাথা নত করবেন না, মাথা উঁচু করে চলুন, গর্বের সাথে বলুন আমি তৃণমূল কংগ্রেস করি, আমি গর্ববোধ করি। আর কমরেড বাহিনীদের বলে যাই, কমরেড, আলোচনা করুন, মিটিং করুন, মিছিল করুন, তৃণমূল কংগ্রেসকে ব্যঙ্গ করে, মিথ্যে কথা বলে, কুৎসার অপপ্রচার করে। আব্রাহাম লিঙ্কন বলেছেন, আপনি কিছু লোককে কিছুদিনের জন্য বোকা বানিয়ে রাখতে পারেন, বাট ইউ ক্যানট ফুল অল দ্য পিপল অল দ্য টাইম। পারেন না। তাই সত্যের জয় হবে এবং সত্যের জয় হবেই হবে। আমি আমার ছাত্র পরিষদ, তৃণমূলের যুব কংগ্রেস, মাইনরিটি সংগঠন, আমাদের ক্ষেত মজদুর সংগঠন, আমাদের আইএনটিটিউসি, আমাদের মহিলা সংগঠন, আমাদের মাদার থেকে ব্লক, বুথ, ছাত্র, যুব, শিক্ষা, সকলকে অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আজকে শনিবার দিন, ছুটির দিন বলেই এই প্রোগ্রামটা আমরা এখানে করেছি। আপনারা বুঝতেই পারছেন, আমি শুধু সিপিএম কংগ্রেসদের বলি, বেশি গালাগালি দেওয়ার আগে ভাববেন
সারা বাংলা থেকে জুটিয়ে এনে আপনারা যা করবেন আমায় 5 মিনিট চাইয়ে দেবেন, আমি 5 মিনিটে দেখাবো তৃণমূল কংগ্রেসের শক্তি কত বড় শক্তি। কারণ তৃণমূল কংগ্রেস মানুষের দল। তারা কিরকম বেপরোয়া জানেন? তারা ভয় বলে কি জানে না। তারা কিরকম বেপরোয়া জানেন? রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় শীর্ণ শান্ত সাধুতম পুত্রদের ধরে তাই সবে গৃহছাড়া লক্ষ্মী চারা করে। আমরা তরুণ, আমরা যৌবন, আমরা ছাত্র, আমরা কৌশল, আমরা মা বোন, আমরা শ্রমিক কৃষকের সাথে কাজ করছি এবং আমরা গর্ব করে বলতে পারি 1 বছর 7 মাসে যে কাজ মামাটি মানুষের সরকার করেছে, ভারতবর্ষ কেন সারা পৃথিবীর কোন সরকার এত ভালো কাজ করতে পারেনি। উই আর নাম্বার 1 ইন আওয়ার গভর্নেন্স, উই আর নাম্বার 1 ইন এভরিওয়্যার। হিংসুটেদের হিংসার কোনো ওষুধ নেই, কোথায় পাবো? হিংসার ওষুধ তো নেই, হিংসুটেদের ওষুধ আমি দিতে পারবো না। তবে বলি, ওরা যত হিংসে করবে আমাদের ক্ষমতা তত বৃদ্ধি পাবে। এবং আমি আর একটা সংখ্যা শুধু দিয়ে যাই, আমি বলতে ভুলে গেছিলাম যে কেন্দ্রীয় সরকার রাজ্যগুলোর কাছ থেকে যে টাকা নেয় সেই টাকার মধ্যে 7% মাত্র রাজ্যগুলোকে ফেরত দেয়। যে টাকাটা কেন্দ্রীয় সরকার নিয়ে যায় 35%, কিন্তু আমাদের রাজ্যের ভাগে 7%, 2.5% আমাদের ওই ক্যালকুলেশনে মাত্র 2.5%। তাহলে বুঝতে পারছেন, আমারই নেবে, আমারই খাবে, আবার আমারই আমার নাক দেখাবে। কি মজা! যেন মনে ভাবছে যে সবাই খুব বোকা, সুতরাং কিচ্ছু আর বুঝতে পারছে না। এবার বলবো, যদি আমরা বেশি চাই না, আমাদের যে রাজ্যের প্রাপ্য, ও দেনা সিপিএম করেছে, সিপিএম এর পার্টি অফিস বিক্রি করে টাকা নাও নিলামে করে, আমার কাছে কেন নেবে? সিপিএম দেনা করেছে, ও হাজার কোটি টাকা সম্পত্তি আছে, তার পার্টি অফিস নিলামে বিক্রি করো, নিয়ে তুমি কেন্দ্রীয় সরকার টাকা নাও। তুমি পশ্চিমবাংলার মানুষের টাকা কেন নেবে? জনগণের টাকা কেন নেবে? তুমি আমার নেবে 40,000 কোটি টাকা, আর তুমি আমায় দেবে 18,000, আর তার মধ্যে 26,000 কোটি টাকা কেটে নিয়ে যাবে। আমি কি কাঁচা কলা খাবো? আর আমার যদি বাংলার মানুষকে খেতে না দেয়, আমি বলে দিলাম সহ্য করছি, কিন্তু পণ্ডিত দেখবেন দলবল নিয়ে গিয়ে হাজির হবে লালকেল্লায়, বসে থাকবেন তার জন্য। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম, খোদা হাফেজ, ইনশাল্লাহ। নমস্কার। আমাদের সকলের প্রিয় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী বাংলার মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবো সর্বস্তরের নেতৃবৃন্দ যারা সমবেতভাবে আমাদের সহকর্মীদের সঙ্গে নিয়ে আজকে এই প্রতিবাদ সভায় হাজির হয়েছেন এবং অনেকক্ষণ থেকে আপনারা বক্তব্য শুনেছেন এবং নিশ্চিতভাবে আমাদের সকলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে আমাদের কাছে ব্যাখ্যা করেছেন তাকে সেইভাবে নিয়ে গিয়ে এলাকার মানুষকে সঙ্গে নিয়ে আমরা তীব্র সংগ্রাম গড়ে তুলতে চাই। আপনারা আস্তে আস্তে বাড়ির দিকে যাবেন, আমরা সবার এখানে পরিসমাপ্তি ঘোষণা করছি। আস্তে আস্তে যাবেন, সাবধানে যাবেন, ধীরে ধীরে যারা ট্রেন লাইনে রাখেন, হাওড়া শিয়ালদায় আমাদের সহ